প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় বাবর আলী কাল নেমে আসতে পারেন বেস ক্যাম্পে। শুনছিলেন দিনের আলোচিত খবরগুলো, আপনাদেরকে জানিয়ে দিলাম এক নজরে। আমরা বলছিলাম শুরুতেই যে আজকে আমরা কথা বলবো গাজায় গণহত্যা এবং আমেরিকা জুড়ে যে হ্যান্ডস অফ প্রতিবাদ বা বিক্ষোভ চলছে সেই বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, আমি পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত, কূটনীতিক ছিলেন এম হুমায়ুন কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা সারা দিন ভর আজকে যে অবস্থা দেখলাম রাজধানী ঢাকা এবং পুরো বাংলাদেশে, এরকম প্রতিবাদ অন্য একটা দেশের জন্য কিংবা অন্য একটা দেশের কজের জন্য অনেক দিন পর কি না, আসলে আপনার কাছে জানতে চাই প্রথমে হুমায়ুন কবির, যে এটা আপনাকে কি অবাক করেছে কিনা কিংবা এই ঘটনায় আপনি আলোড়িত হয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আলোড়িত তো হই, কারণ এটা গাজায় গত প্রায় 1.5 বছর ধরে যে ঘটনা বলা, যে বর্বরতা, যে হত্যাকাণ্ড, নিষ্ঠুরতা চলছে, এটাতে যে কেউই আলোড়িত হবে। অন্তত যুদ্ধ ঠিক আছে, যুদ্ধ তো হয়, কিন্তু এটাতে যুদ্ধের বাইরেও এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনাগুলো কিন্তু যুদ্ধ অপরাধ তো আছেই, মানুষ হিসেবে আমরা অন্য মানুষকে এত বর্বরভাবে ট্রিট করি না বা ওদের উপরে এইরকম আক্রমণ করি না। যেমন ধরেন 50,000-এর উপর মানুষ বেসামরিক লোক মারা গেছে, তার 60-70% নারী এবং শিশু। তো কাজে এই যে ঘটনা বলি, এবং গত প্রায় অলমোস্ট ফিউ উইকস গাজাতে কোনো সাপ্লাই নাই, কিন্তু সব সাসপেন্ড করে রেখেছে। তো কাজে এগুলো মানুষ, তো ওদের থাকার জায়গা নাই, খাওয়া নাই, তার মধ্যে যুদ্ধ, তার মধ্যে আপনি বম্ব করছেন, মিলিটারি অপারেশন চালাচ্ছেন। তো এই ঘটনাটা মানে যে কোনো মানুষকেই আপনি যদি বলেন স্তম্ভিত করবে, রাগান্বিত করবে। মানে এটা একটা মানবিকতার যে মানুষের মৌলিক জায়গাটা আছে, ওই জায়গাটাতে শক্তভাবে হিট করবে। তো সেটা আমাদের মতো লক্ষ মানুষকে, কোটি মানুষকে সারা পৃথিবীতেই আজকে প্রতিবাদ হয়েছে, মানুষ তাড়িত হয়েছে, দুঃখিত হয়েছে। এখন এটা আমরা দেখেছি আমাদের জেনারেশনে, ভিয়েতনাম যুদ্ধ যখন হয়, বিশ্বব্যাপী এইরকম আন্দোলন হয়েছে। মার্কিন যুদ্ধের বিরুদ্ধে, ভিয়েতনামীদের বিরুদ্ধে তারা যখন যুদ্ধ করছিল, তখন বিশ্বব্যাপী এইরকম বিবেক জাগ্রত হয়েছিল। তো আজকের এই ঘটনাগুলি কিন্তু বিশ্ব বিবেকের একটা প্রতিবাদ। মানুষ, সারা পৃথিবীর মানুষের যে অন্যায়, এটা যে অবিচার, এটা বর্বরতা, মানবিকতার বিরুদ্ধে কাজ, তারই একটা স্পষ্ট উচ্চারণ হিসেবে আমি দেখি। তো সেখানে বাংলাদেশের মানুষ যোগ দিয়েছে, সারা পৃথিবীর মানুষ যোগ দিয়েছে। এবং আমার বাংলাদেশিদের দিক থেকে যদি আমরা দেখি, সেটা সরকার বলেন, বাংলাদেশের মানুষ বা জনগণ বলেন, আমরা কিন্তু এক কণ্ঠে প্যালেস্টিনিদের অধিকারের পক্ষে আমরা আছি। সেটা আজকে না, বহুকাল ধরেই আছি। এবং আমরা যতভাবে সম্ভব প্যালেস্টিনিদেরকে সহায়তা করা, সে কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং এটা জাতীয় ঐক্যমতের মতোই আমার কাছে মনে হয়। এটা একটা ভালো বলেছেন, জাতীয় ঐক্যমতের মতো। আমরা একটু আমেনা মহসিনের কাছে জানতে চাই যে আসলে এই জিনিসটা যেটা বলছিলেন হুমায়ুন কবির, যে বিশ্ব বিবেকের একটা প্রতিবাদ কিংবা প্রতিফলন তাদের অবস্থান, কিন্তু যাদের জন্য এই প্রতিবাদ, তাদের কাছে কি আসলে এটা কোনো ধাক্কা দেবে? ইসরায়েলের কথাই বলি কিংবা ইসরায়েলের মিত্র রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কথাই বলি, এই আলোচনা যখন আমরা করছি তখন কিন্তু আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তখন আছেন, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। আমি বলছি তাদেরকে আসলে কোনোভাবে কি এটা নাড়া দিবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি ওনাকে যখন প্রশ্নটা করেছিলেন, আমি আপনার প্রশ্ন উত্তরটা দেব, কিন্তু আপনি একটা মানে আপনার ইয়ের মধ্যে বলেছিলেন অন্য দেশের জন্য একটা এভাবে একটা ইমোশন, এটাকে আমাদেরকে মানে আমরা আশ্চর্য হই কি না, কিংবা ইয়ে। দেখেন, ঠিক বাংলাদেশের মানুষ প্যালেস্টিনের কজটাকে একটা অন্য দেশ বা একটা অন্য কারো ইস্যু হিসাবে দেখে না। এটা একটা একটা শুধু একটা মানবিক যে ইস্যু, যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন বললেন, শুধু সেটা না, এখানে ভীষণভাবে একটা ইমোশনাল বন্ডের এবং ধর্মেরও একটা বিরাট ব্যাপার আছে, রোল আছে। এবং প্যালেস্টিনিয়ান কজটা আজকের থেকে না, মানে বহু বছর থেকেই কিন্তু
এটাকে ওন করে এসেছে এই দেশের মানুষ। এবং আমার মানে সত্যি কথা বলতে কি মিডল ইস্টের আমি জানি না আরবরা কতটুকু ওন করেছে, তার চেয়ে বেশি বোধহয় এই সাবকন্টিনেন্টের মানুষরা অনেক বেশি ওন করেছে। সো সেই প্রেক্ষিতটা কিন্তু আসে না যে এটা অন্য কোনো একটা দেশের ইস্যু, সেটা একটু আমি ক্ল্যারিফাই করলাম। আচ্ছা, তা আপনি যে কথাটা বললেন যে বিশ্ব বিবেকের ব্যাপারটা, যে তাদেরকে নাড়া দেবে কিনা, দেখুন এখানে না আপনি মানে রাষ্ট্র এখানে জিনিসটাকে না একটু আমার মনে হয় একটু ফ্র্যাগমেন্টেড ওয়েতে আমাকে দেখতে হবে। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, একটা হলো স্টেট, হ্যাঁ, তার আবার সেখানে ধরেন অন্য দলের লোকও আছে, সাধারণ মানুষও আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরেও আছে, ইসরায়েলের ভেতরেও আছে কিন্তু। এবং আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে শুধু আজকে না, বেশ কিছু মানে ইভেন গত বছরে অনেক প্রোটেস্ট হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, আইভি লীগ এগুলোতেও কিন্তু প্রোটেস্ট হয়েছে, ইসরায়েলেও কিন্তু প্রোটেস্ট হচ্ছে এটার বিরুদ্ধে। সো আমি মানে ফর দ্য সেক অফ অ্যানালিসিস, বিশ্লেষণের জন্য জিনিসটাকে ভাগ করছি যে রাষ্ট্রের একটা নীতি আছে, নট নেসেসারিলি যে ওখানকার জনগণ ওটাকে সমর্থন করছে, বা সমর্থন থাকলেও একটা অংশের আছে, নট মানে যে সবার যে সমর্থন আছে তা না। সো অফকোর্স এই যে প্রতিবাদটা হলো, এটা কিন্তু মূলত ছাত্ররাই একটা ডাক দিয়েছে, এবং বিশ্বব্যাপী আমি দেখলাম যে অনেক জায়গায় প্রতিবাদগুলো হয়েছে। আর জার্মানিতে তো 4 জনকে ডিপোর্টই করা হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। সো মানে এখন নাড়া হয়তো যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে হয়তো তাদেরকে নাড়া দিচ্ছে না, কিন্তু একটা চাপ মানে এক ধরনের চাপটা কি বাড়ছে? চাপটা তো বাড়ছে, কিন্তু চাপটা আদৌ তারা আমলে নেবে কিনা, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু সেই রাষ্ট্রগুলোর ভেতরেও প্রতিবাদটা হচ্ছে, সেটা মানে সেই রাষ্ট্রগুলো প্রতিবাদ হচ্ছে এবং তারাও নিশ্চয়ই সেই রাষ্ট্রের জনগণরাও প্রতিবাদ করছে। এবং ধরেন পুরো আমি অ্যাডমিনিস্ট্রেশন আর ধরেন আমরা দেখছি ডেমোক্রেটসদের ভেতর থেকে গত 2 দিন আগেই আমরা দেখলাম যে একটা রেজলিউশনও এসেছিল সেনেটে, যেটাকে 15 জন ডেমোক্রেটস সাপোর্টও করেছে, যেখানে সিজ ফায়ারের কথা বলা হচ্ছে। এবং দেখেন এখানে 50,000 জন সিভিলিয়ান মারা গেছে, তার মধ্যে 15,000-এর উপরে কিন্তু একদম শিশু, এবং 17,000-এর মতো তারা মানে এতিম হয়ে গেছে বাচ্চাগুলো। এরকম একটা এবং মানে গাজার যে পপুলেশন, তার 7.4%-এর অধিক কিন্তু মারা গেছে, এবং গত 30-32 দিন ধরে কিন্তু কোনো ধরনের কোনো ওখানে সবকিছু বন্ধ হয়ে আছে, কোনো ফুড সাপ্লাই নেই, কোনো ইলেকট্রিসিটি নেই, মানে এর অ্যানেস্থেশিয়া দেওয়া যাচ্ছে না, মানে ট্রিটমেন্ট চলছে সেখানে, রুগীদের অপারেশন হচ্ছে সেগুলো অ্যানেস্থেশিয়া ছাড়া। এগুলো তো মানে এরকম বর্বরতা তো পৃথিবী দেখেনি, মানে এই সেঞ্চুরিতে এত বড় একটা গণহত্যা। আমি একটু হুমায়ুন কবির কাছে আবারও যেতে চাই যে আপনি আসলে, আমরা যেটা বলছি এটা গণহত্যা কিংবা বর্বরতা যেটাই আমরা বলি, এটা আসলে কম বলা হবে মানে পুরো ঘটনাটাকে আসলে আমরা বিশ্লেষণ করতে গেলে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এত কিছু হচ্ছে, এতদিন ধরে হচ্ছে, সবশেষ যদি বলি আমরা যুদ্ধবিরতি ছিল, সেইখানে আসলে যুদ্ধবিরতিটা ভেঙে গত 18ই মার্চ থেকে যদি আমরা বলি সেটা যুদ্ধ চলছে, আবারও নতুন করে হামলা হয়েছে। এটার পেছনে বড় মানে আপনি নিজেও বলছিলেন কিংবা আপাও বলছিলেন যে মধ্যপ্রাচ্য যারা মুসলিম বিশ্বকে প্রতিনিধিত্ব করে আমরা বলি ভাবি, তারা আসলে কোনো বড় ধরনের প্রতিবাদ কখনো করে কি করে না, মানে কেন করে না? করেন না বলাটা বোধহয় একটু বেশি হয়ে যাবে। যেমন এবারেই আমি একটু ব্যাখ্যা করি যে এই ঘটনা প্রবাহটা কেন শুরু হলো, কেন হামাস আক্রমণ করলো এবারের প্রথম এই অক্টোবর 2023 সালে। তার কারণটা হলো তখন একটা মুভ ছিল, আব্রাহাম অ্যাকর্ড বলে 2000 সালে এই ট্রাম্প প্রশাসন যখন আগেরবার ছিলেন, তখন বাহরাইন এবং ইউএই এবং ইসরায়েল তাদের মধ্যে একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এস্টাবলিশ করে ইসরায়েলি রাষ্ট্রের বৈধতাটাকে নিশ্চিত করার জন্য আরবদের সমর্থন জোগাড় করেছিল।
বাইডেন প্রশাসন যখন ছিলেন তারাও কিন্তু চেষ্টা করছিলেন আব্রাহামটাকে এক্সটেন্ড করার জন্য, এবং সেই এক্সটেনশনের মধ্যে এখানে প্রাইজ পয়েন্ট হচ্ছে সৌদি আরবিয়া। তো এই অক্টোবর মাসে 2023 সালের অক্টোবরের আগে আগে এই আলোচনাটা চলছিল যে এই আব্রাহাম 2 করা যায় কিনা। আচ্ছা, এবং আব্রাহাম অ্যাকর্ডের উদ্দেশ্যটাই ছিল প্যালেস্টাইনের ইস্যুটাকে আপনি টেবিল থেকে সরিয়ে দেন, অর্থাৎ আরব এখানে রাষ্ট্র যাদের রাষ্ট্র আছে, ইসরায়েল রাষ্ট্র, আপনার বাহরাইন রাষ্ট্র, ইউএই রাষ্ট্র, সৌদি আরব রাষ্ট্র, রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক হবে, প্যালেস্টাইন ইস্যু আর এটার মধ্যে বিবেচনায় থাকবে না। এই টেবিল থেকে বা বিবেচনা থেকে বের হয়ে যখন প্যালেস্টাইনের ইস্যু গেল, তখনই প্যালেস্টাইনিরা বা হামাস বিশেষ করে তারা এই ইস্যুটাকে আবার টেবিলে ফেরত আনবার জন্যই অ্যাটাকটা কিন্তু করেছে। এই যে অক্টোবরের অ্যাটাকটার উদ্দেশ্য ছিল এটা ফেরত নিয়ে আসা, যে না আমরা আছি, এখন আমরা মরে যাইনি, মানে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া, আমাদের আমরা একটা জনগোষ্ঠী, আমাদের অধিকার আছে, সেটা উচ্চারণটা করার জন্যই তারা এই কাজটা করেছিল। ইসরায়েল অন দ্য আদার হ্যান্ড যেটা করলো, নেতানিয়াহু কিন্তু তখন নেতানিয়াহুর পার্সোনাল লেভেলে কিন্তু সে এখন ক্ষমতায় আছে, খুব টেনুয়াস অবস্থায় ক্ষমতায়, 1-2 ভোটের পার্থক্য নিয়ে সে টিকে আছে। সে কিন্তু আবার দুর্নীতির অপরাধে কিন্তু সাজার প্রাপ্ত বা সাজার পর্যায়ে আছে, এবং সে এটা জানে যে তাকে ক্ষমতা না থাকলে তাকে জেলে যেতে হবে। এখন এই তার ভেরি পার্সোনাল ইকুয়েশনের কারণে তার থিওরি হলো যতদিন যুদ্ধ রাখা যায়, চালিয়ে যাওয়া যায়, ততদিনই আমি নিরাপদে আছি। এখন এই ফিলসফির সেফ, এটা ইসরায়েলে আলোচনা হচ্ছে, ইসরায়েলে মানুষ পোস্টার ক্যারি করছে এগুলো নিয়ে। তো এই নেতানিয়াহুর পার্সোনাল কারণেই সে চেষ্টা করছে, এবং তার দুটো আছে, একটা হচ্ছে যে তাকে নিজেকে সেভ করা, অর্থাৎ তার পলিটিক্যাল লাইফকে রক্ষা করা, আরেকটা হচ্ছে প্যালেস্টাইনের ইস্যুকে উনি মুছে দিতে চান, সোজা কথা। তো কাজেই দেখবেন তারই ধারাবাহিকতা আপনি লক্ষ্য করবেন। এখন গাজা থেকে প্যালেস্টাইনদের সরিয়ে দেওয়ার কথা বলছি, যোগ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। উনি বলছে আমি রিভিয়েরা বানিয়ে দেবো এটাকে, রিভিয়েরা মানে হচ্ছে প্রমোদ বিহারের মতো জায়গা টাগা করে দেবো, আর প্যালেস্টাইনে ওরও কোনো কোথাও চলে যাবে। এবং নেতানিয়াহু কিন্তু প্রস্তাব দিয়েছেন সৌদি আরবে এত বড় দেশ, এত জায়গা থাকতে কেন ওদেরকে নেয় না, সৌদি আরব নিলেই পারে, কিন্তু সৌদি আরব বলছে আমরা নেব না। আজকেই ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইজিপ্ট এবং জর্ডানের সাথে বসেছেন। তারা চেষ্টা করেছে গত কিছুদিন আগে ট্রাম্প সাহেবের কাছে গিয়ে বোঝানোর জন্য, জর্ডানের বাদশা কিন্তু গিয়েছিলেন, কিন্তু আমার ধারণা তারা খুব সফল হননি। এখন তারা চেষ্টা করছে ইউরোপিয়ানদের ধরে এই যাতে করে এখান থেকে গাজা থেকে লোকগুলোকে এথনিক ক্লিনজিং যদি বলেন, যেটা বলা হয়, ওদেরকে সরিয়ে দেওয়ার যে প্রকল্প, এটা যাতে থামানো যায়। আমি নিশ্চিত নই এখন এটা কি হবে, কারণ একটা জায়গায় মানুষ থাকতে গেলে তো জীবনের উপকরণ লাগে। গাজায় তো কোনো উপকরণই নাই, এখন খাওয়া নাই, সংকুচিত হয়ে আসছে। এক্স্যাক্টলি, ওই যে এখন তারা মিলিটারি অপারেশন করে করে আস্তে আস্তে জায়গাগুলো দখল করে নিচ্ছে। আপনি স্কুইজড হতে তো এক জায়গায় আসবেন, তখন উপায় থাকবে না, লোকজন তখন হয়তো ইজিপ্টে আসবে, কারণ ইজিপ্ট বর্ডার তো, অথবা জর্ডানের দিকে ঢুকবে, কিন্তু ওরা চাচ্ছে না। এখন এটা একটা মহামানবিক বিপর্যয় যদি বলি, সেটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, আরবরা যে খুব শক্তি নিয়ে দাঁড়াতে পারবে সেটা তো পারছে না। তাদের সমর্থনে ছিল ইরান সমর্থন থাকার ফলে যেখানে হেজবুল্লাহ লেবাননের থেকে তাদেরকে সমর্থন দিচ্ছিল, হেজবুল্লাহকে ইসরায়েলিরা মোটামুটিভাবে বলতে পারেন যে ব্যাপক আক্রমণ করে তাদের শক্তি মোটামুটি সীমিত করে ফেলেছে। ইরান এমনকি ইরানের উপর আক্রমণ করেও কিন্তু ইরানকে, এবং আজকে ইরান নেতানিয়াহু যাচ্ছেন ওয়াশিংটনে, ইরানের ভয় হচ্ছে যে নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে ইরান আক্রমণের পরিকল্পনা করবেন কিনা বা চূড়ান্ত করবেন কিনা। সেই জন্য ইরান বলেছে কিন্তু আজকে যে 6টা দেশকে ইরান বলেছে, এই তোমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহায়তা করো ইরান আক্রমণে, তাহলে কিন্তু আমরা এটাকে তোমাদের মানে অ্যাক্ট অফ এনমিটি বলে মনে করব, আমরা তোমাকে মনে করো তোমরা যুদ্ধে আমাদের বিরুদ্ধে পক্ষ নিয়েছো। তো এইরকম একটা সাংঘাতিক রকমের বিস্ফোরণমুখ জায়গায় আমরা এখন আছি,
এখন সেটা কোন দিকে যাবে এই মুহূর্তে বলা খুব এবং মুশকিল। মানে যে সমস্যার আসলে আপাত দৃষ্টিতে কোনো সমাধান নেই, আমি জানি না যে আপনাদের কাছে আছে কিনা। আজকে বাংলাদেশ সরকারও কিন্তু অফিসিয়ালি আরেকটা বিবৃতি, সবসময় বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে যেটা হুমায়ুন কবির বলছিলেন, কিন্তু আমরাও দেখেছি আজকেও একটা বিবৃতি বাংলাদেশ দিয়েছে এবং বাংলাদেশ একটা বলেছে যে 1967 সালে আগের সীমান্তের ভিত্তিতে স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। বাংলাদেশের এই বক্তব্যটা আসলে আমি বলছি যে এই মুহূর্তে আলোচনায় আসার পেছনে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এক ধরনের শুল্ক নীতি নিয়ে যখন আলোচনা হচ্ছে কিংবা তখন কি আসলে এই বিবৃতি কিংবা এই অবস্থান, এই বক্তব্য কোনো প্রভাব কি ফেলতে পারে ওই শুল্ক নীতির ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে? না দেখুন, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু আমি বলছি যে কোনো সম্পর্ক কি ফেলতে পারে কিনা, প্রশ্ন আমার এটা। না, আমার মনে হয় না, কারণ বাংলাদেশের এই নীতি প্যালেস্টিনের ব্যাপারে মানে অ্যাম্বাসেডর হুমায়ুন ভাই আমার চাইতে ভালো বলতে পারবেন, বাট আমরা যদি দেখি ওভার দ্য ইয়ার্স বাংলাদেশ কিন্তু এই পজিশনই নিয়ে রেখেছে। এটা একটা কনসিস্টেন্ট পজিশন বাংলাদেশের, যেই সরকারি থাকুক না কেন। এবং এটা শুধু বাংলাদেশের না, পৃথিবীর বহু দেশের কিন্তু কনসিস্টেন্ট নীতি মানে একটা প্রিন্সিপাল পজিশন আছে অন প্যালেস্টাইন। সো এই জায়গা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো এমন না। এবং এটা ধরেন এটা যেটা আমি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে মিলিটারি সাপোর্ট দিচ্ছে, সব কিছুই করছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেতরেও তো এই পজিশনটা ছিল বহু, মানে এই যে একটা টু স্টেট সলিউশনের দিকে যাওয়া, এটা তো এই পজিশনটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই, যে দুটো স্টেট থাকবে এবং আমরা বিভিন্ন সময় ভাগ করে দিবে। হ্যাঁ, এবং এগুলো তো ধরেন একটার পর একটা পরিবর্তন হয়েছে, জিনিসগুলো আমরা দেখেছি। সো আপনি যে প্রশ্নটা করলেন না যে মানে আপনি বলছেন শুল্ক নীতি মানে সাথে কোনো ক্ল্যাশ করবে কিনা, এটা আমার জানার প্রশ্ন। না, এখানে এটার সাথে বিকজ ওইটা মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিশ্বব্যাপী সবার উপরে দিয়ে দিচ্ছে এবং পৃথিবীর তো বিভিন্ন জায়গা থেকে প্রোটেস্ট এসেছে। সো এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর বাংলাদেশের এই অবস্থান আমরা যেটা বলছি যে আরেকটা জিনিস, যে বাংলাদেশ যেভাবে বলছে যে 1967 সালের আগের সীমান্ত, সেটা কি আসলে সম্ভব? অনেক জায়গা তো ইতিমধ্যেই আসলে ইসরায়েল অবস্থান ঢুকে গেছে এবং তারা এখন তো আসলে জায়গা খুবই লিমিটেড, আমি যদি বলি ফিলিস্তিনের ক্ষেত্রে, মানে সেই জায়গাটাকে আবার দেখুন, আমরা না একটা কতগুলো জিনিস হয় কি, মানে ডিপ্লোম্যাসিতে আমরা কতগুলো পজিশনস নিই একটা বার্গেনিং স্ট্র্যাটেজি হিসাবে, এবং ওখান থেকে যেহেতু ওইটা রেজলিউশন আছে, সেগুলোর ভায়োলেশন হয়েছে, তারপরে তো ধরেন আপনি নেগোসিয়েশন করছেন, কিন্তু আমাদেরকে তো নীতিগতভাবে ওই সমর্থনটা তো আমরা দেব, একটা প্রিন্সিপাল পজিশন মানে যেটা আমরা বলি সেটা আমরা নীতিগতভাবে দেব। এবং আমরা আশা করব যে আপনি যেটা বলছেন সংকুচিত হয়ে গেছে, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু দিস এরিয়া মানে এমন তো না যে এই এরিয়াটা না মানে ভ্যানিশড হয়ে গেছে। এবং এখানে দেখেন ইজিপ্ট ওরা বলছে ইজিপ্টে পাঠিয়ে দেওয়ার কথা বলছে, ইজিপ্ট কিন্তু 7 লেয়ারের একটা ব্যারিয়ার কতগুলো দিয়েছে, 7 লেয়ারের, যে কোনো কিছুই ঢুকতে পারবে না ইজিপ্টে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সো এখানে তো এবং প্যালেস্টিন মানে মাই রিডিং অফ দ্য সিচুয়েশন ইজ যে প্যালেস্টিনিয়ানসরা দেখেন, আমরা দুবার ইন্তেফাদা দেখেছি, আমরা দেখেছি যে কিভাবে তারা মাটি কামড়ে একদম আঁকড়ে ধরে পড়ে আছে এবং তারা যে তাদের জায়গা ছেড়ে যাবে সেরকমও সেরকম পর্যন্ত মনে হচ্ছে না, তারা তাদের প্রিয়জনকে হারাচ্ছে, কিন্তু না মনে হচ্ছে না, তা শুধু তা না, তাদের যাওয়া উচিত না। আমি মনে করি যে তাহলে তো আপনি একটা বর্বর শক্তি মানে এটা মানে এবং একটা জেনোসাইডাল পাওয়ার, সেটার কাছে আপনি নত হয়ে গেলেন। এটা হতে পারে যে হ্যাঁ, এখন জাতিসংঘের মাধ্যমে আমরা একটা সেফ জোন তৈরি করলাম, ওখানে ওদেরকে আশ্রয় দেওয়া হলো, গ্রিন জোন, সেফ জোন, কিন্তু আলটিমেটলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জায়গাটাতে ওদেরকে আনতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখেন একটা মানে আমি একটু বলি না, দেখেন এই যে রোহিঙ্গা সমস্যাটা হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় এই ধরনের জেনোসাইডসগুলো হচ্ছে। সো এইগুলো যে হচ্ছে, তাহলে তো এগুলো স্ট্যাবলিশড হয়ে যাবে যে গায়ের জোরে আপনি জিনিসপত্রগুলো করে ফেলতে পারবেন। তো
তো আমার মনে হয় এখন সময় এসেছে শুধু আরব বিশ্ব না, পৃথিবীর আমাদের মতো বিভিন্ন রাষ্ট্র সবগুলো মিলে সম্মিলিত চেষ্টা এগুলোকে রুখে দাঁড়াবার। এই যে ধরেন রাষ্ট্র যখন চুপ হয়ে আছে বা রাষ্ট্রের নিজস্ব একটা সীমাবদ্ধতা থাকে, তখন কিন্তু জনগণ জেগে ওঠে। এই যে ছাত্ররা, এই যে যুব সমাজ নিজের হাতে জিনিসটা নিচ্ছে, এবং এখানে ভায়োলেন্স হচ্ছে না আর কি হচ্ছে সেটা অন্য কথা, সেটাতে আমরা পরে আলোচনাতে যাই, কিন্তু পৃথিবীব্যাপী সেটা হচ্ছে। এরাই কিন্তু ভবিষ্যৎ। তাহলে এটা কি দেখাচ্ছে দেখেন, হুমায়ুন ভাই কিন্তু বলছিলেন ভিয়েতনামের কথা, আমেরিকা হ্যাড টু স্টপ, আমেরিকা হ্যাড টু উইথড্র, তাই না? ডিফিটেড। সেটাই তো বলছি। সো মানে উই আর টকিং অফ মানে দের ইজ সামথিং কল্ড মানে ইন্টারজেনারেশনাল, যেটা আমি প্রায় বলে থাকি আমার ক্লাসরুমেও, যে এই মানে আমি ফিউচারটা কি দেখতে পারছি। আমি তাহলে এমন মানে হ্যাঁ, একদিকে এরকম প্রচণ্ড একটা হতাশাজনক পরিস্থিতি দেখছি, আবার আরেক দিকে আমি একটা পরিস্থিতি দেখছি যেখানে যুব সমাজ জেগে উঠছে, এবং এখন টেকনোলজির সেই ক্ষমতা আছে কিন্তু আপনাকে একটা কানেক্ট করে দিতে পারে। এটা যদি ওরা মুভমেন্টটাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ইউনো লাইক যথেষ্ট স্কোপ বা স্পেস আছে যেখানে আপনি একটা বড় ধরনের ধাক্কা দিতে পারেন। এবং আজকে আপনি যেটা বলছিলেন, বাংলাদেশে যেমন জুলাই বিপ্লব হয়েছে, বাংলাদেশেরই এক তরুণ নেতা বলেছেন যে ফিলিস্তিনের মাটিতেও কোনো একদিন জুলাই আসবে। জাতিসংঘের কথা আপা বলছিলেন, জাতিসংঘের ভূমিকা কিংবা বিভিন্ন দেশে জেনোসাইড কিংবা এরকম ধরনের পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেখছি যে একটা জায়গা থেকে মানুষ আর একটা জায়গায় মুভ করছে, কিন্তু জাতিসংঘের বক্তব্য, ভূমিকা কিংবা অবস্থান মানে আসলে কি মানছে যারা ভিকটিম কিংবা যারা করছে এই কাজটা, তারা কি মানছে? আমি একদম সংক্ষেপে এক লাইনে শুনে আমরা বিরতিতে যাব, বিস্তারিতটা আমরা বিরতির পরে শুনবো। সদস্য রাষ্ট্রদের যে জাতিসংঘ, যার নিয়মটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, সেখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি। এবং ইসরায়েল সিকিউরিটি কাউন্সিলের দুইটা রেজলিউশন আছে, 242 and 3 সামথিং, এই দুইটা রেজলিউশন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার মানেনি, এখনো পর্যন্ত মানেনি, এবং তাকে সমর্থন করছে মার্কিন যুক্তরাষ্ট্র কনসিস্টেন্টলি। তো যে কারণে সিকিউরিটি কাউন্সিল তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছে না, এবং বাই ইমপ্লিকেশন সেটা জাতিসংঘের উপর আসছে। আমরা আরো কথা বলবো আপনাদের দুজনের সঙ্গে, এবং আমরা আলোচনা করতে চাই যে বাংলাদেশের এই প্রতিবাদ কিন্তু আজকে শুরু হলো, আগামীকালও আছে কর্মসূচি, শুক্রবার আছে, 12 তারিখও আছে, নানা ধরনের কর্মসূচি আগামী সপ্তাহ জুড়ে কিন্তু আছে বাংলাদেশে এই গাজায় গণহত্যার বিরুদ্ধে। সেটার সঙ্গে বেশ কিছু ভায়োলেন্সের কথাও আলোচনায় চলে আসছে। এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারও একটা বিবৃতি দিয়েছে কিছুক্ষণ আগে। আমরা সে বিষয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ইস্পাহানী, মির্জাপুর চা, মুক্তবাকে আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ইস্পাহানী, মির্জাপুর চা, মুক্তবাকে। আমরা কথা বলছি গাজায় গণহত্যা এবং আমেরিকা জুড়ে যে হ্যান্ডস অফ প্রতিবাদ চলছে সেই বিষয় নিয়ে। এখন আমরা আলোচনার মধ্যে গাজাতেই আছি বন্দি, গাজার গণহত্যা নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, এবং আছেন অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিরতির আগে আমরা বলছিলাম যে প্রতিবাদ আন্দোলন আজকে ছিল নো ওয়ার্ক নো স্কুল, তারপরে মার্চ ফর গাজা আছে, আমরা শুনেছি যে এরকম বেশ কিছু সিরিজ অফ প্রতিবাদ আমরা দেখতে পাবো আগামী সপ্তাহের জুড়ে। এই প্রতিবাদগুলো হোক কিংবা শান্তিপূর্ণভাবে হোক, সেটা আমাদের চাওয়া। গাজার যে কজের জন্য হচ্ছে সেটাতেও আমাদের আপত্তি নেই, আমরা চাচ্ছি যেটার সাথে পুরো বাংলাদেশ আছে। কিন্তু আজকে যে ঘটনাগুলো বিভিন্ন জায়গায় ঘটেছে সারা দেশ জুড়ে, আমি কয়েকটা ঘটনার কথা বলি। আমি নিউজ দেখছিলাম যে কক্সবাজারে 5টা, চট্টগ্রামে 3টা, সিলেটে 5টা, গাজীপুরে 4, কুমিল্লায় 1, বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, আমরা যদি বলি কেএফসি, পিৎজা হাট, কোকাকোলা কিংবা বাটা কিংবা পেপসির মতো কোম্পানিগুলোর যেখানে আউটলেট আছে কিংবা রেস্টুরেন্ট আছে সেখানে হামলা হচ্ছে, এবং হামলাটা শুধু প্রতিবাদের জন্য না, সেখানে লুটপাটও হচ্ছে। সেই জিনিসগুলোকে কি একটু অ্যালার্মিং কিনা, মানে আমরা প্রতিবাদ করতে যে সেই জায়গাটায় আসলে নিজেদের অবস্থানটা আসলে কিভাবে চেনাচ্ছি। এবং একই সাথে ঘটনাটা এমন দিনে ঘটেছে যখন বাংলাদেশে 4 দিনের ইনভেস্টমেন্ট সামিট শুরু হয়েছে।
জি আপনি একটু প্লিজ, আমি হুমায়ুন কবির কাছে যাব নিশ্চয়ই। না দেখুন, এই প্রতিবাদ করা একটা একটা ব্যাপার, আমরা আরেকটা হলো আপনি ভায়োলেন্ট হয়ে যাচ্ছেন, আপনি অ্যানার্কি তৈরি করছেন, দুটো কিন্তু ভিন্ন ব্যাপার। এবং আমার মনে হয় এটা আমার কেন, এটা সব মানে যে কেউ এটা বলবে যে মানে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে এবং আমরা বেশ কয়েক মাস ধরে এগুলো দেখছি, অতীতেও দেখে এসেছি। বাট এটা কিন্তু দেখেন, ঠিক এই পরিস্থিতিতে যখন বাংলাদেশে একটা ইন্টারিম রেজিম আছে, একটা ইন্টারিম সরকার আছে, এবং একটা মানে অগস্ট পরবর্তীত মানে মানে পোস্ট অগস্ট একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং সামনে নির্বাচন নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, এবং শুধু ভারত আমাদের প্রতিবেশী, তাদের তো একটা বেশ, তারা আমাদেরকে অবজার্ভ করছে, তাছাড়া অন্যান্য রাষ্ট্ররাও কিন্তু দে আর কিনলি ওয়াচিং আস, যে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টসগুলো কোন দিকে যাচ্ছে এবং আমাদের গভর্নেন্সটা কী ধরনের অবস্থাতে আছে, স্টেবিলিটিটা আছে কিনা। এবং দেখেন এই সময়টায় কিন্তু বাংলাদেশে একটা ইনভেস্টমেন্ট সামিটও হচ্ছে, তাই না, ইনভেস্টার্স সামিটও হচ্ছে। সো এরকম একটা পরিস্থিতিতে যদি ইনভেস্টার্সরা বাংলাদেশে আসতে চায়, তাদের একটা পূর্ব শর্ত হলো যে আপনি এখানে স্থিতিশীলতা আছে কিনা। এইরকম ধরনের একটা কেওটিক সিচুয়েশন কিন্তু সেই মেসেজ বহন করে না, সে বার্তা দেয় না। এবং অলরেডি দেখেন সেইখানে আমার মনে হয় যে যারা এইগুলোকে লিড দিচ্ছে, প্রতিবাদগুলোকে, তাদেরকে আরও কেয়ারফুল অবশ্যই থাকতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশেষ রোল আছে, এবং এটা আমরা যেহেতু সম্ভাবনা থাকে এ ধরনের ইয়েগুলো, প্রতিবাদগুলো, মানে আমাদের সম্ভাবনাও থাকে এবং আমাদের ইতিহাসও আছে যে এগুলো ভায়োলেন্সের দিকে চলে যায় প্রতিবাদগুলো। সেই মানে একটা এক্সট্রা সিকিউরিটি মেজার্সগুলো কিন্তু আগের থেকেই নেওয়া প্রয়োজন, এবং এই নেওয়া প্রয়োজন, কিন্তু সেটা নেওয়া হয়েছিল কিনা সেই প্রশ্নটা আমার এই কারণে যে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর সন্ধ্যার পরে আজকে আমি বলছিলাম যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং সেখানে আইজিপির একটা বক্তব্য দেওয়া হয়েছে যে যারাই এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ভিডিও দেখে কিংবা ফুটেজ দেখে কিংবা চিহ্নিত করে। সেটা খুবই ইতিবাচক, কিন্তু কেন শুরু থেকে এটা করা হলো না, এই প্রশ্নটাও কি সঙ্গে এসে যায় কিনা হুমায়ুন কবির? আসে, কিন্তু মানে দুইটা জিনিস এখানে বলবো। ধরেন যারা এই আন্দোলনটা করছেন গাজাবাসীদের জন্যে বা প্যালেস্টিনিদের জন্যে একাত্মতা ঘোষণা করছেন, তাদের সাথে আমরা অকুণ্ঠভাবে তাদের সাথে আছি। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এখন গত এক সপ্তাহে সারা পৃথিবীর অনেকগুলো মৌলিক বিষয় কিন্তু ঝাঁকুনি এসছে বড়, এবং সেই ঝাঁকুনির মধ্যে আমরাও ঝাঁকুনিতে পড়ছি। তো কাজেই আমরা আমাদের এই মৌলিক জায়গাটাকে মনে রাখতে হবে আমাদের, এবং এমন কোনো কাজ করা ঠিক হবে না যেটা, যেমন প্রফেসর আমেনা মহসিন যেটা বললেন, ভুল বার্তা দেয়। কারণ যারা করেছে, আমি জানি না কারা করেছে, কিন্তু এই যারাই করে থাকুক, এটা প্রি প্ল্যান্ড এরকম হয়তো নাও হতে পারে, স্পন্টেনিয়াস একটা ঘটনা ঘটে যেতে পারে। বাট যারা আমাদের বিরুদ্ধে বলতে চায়, যারা আমাদেরকে ব্যাখ্যা করবে, তারা কিন্তু সেটাকে নেতিবাচক চেহারা দিয়ে দিতে পারে। কাজে সেই ব্যাপারে আমার মনে হয় আরও যেহেতু 2-3 দিন প্রোগ্রাম আছে সামনে, এক্সট্রা কেয়ারফুল হওয়া দরকার। যারা এই আন্দোলনটা করছেন তারা অন্তত যে উদ্দেশ্যে তারা করছেন সেই উদ্দেশ্যটাকে যাতে সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন ইতিবাচকভাবে। তা না হলে তারা যে উদ্দেশ্যে করছেন তার বিপরীত মেসেজটা কিন্তু যাওয়ার একটা আশঙ্কা থাকছে। তাদের মেসেজটাও একটা ক্লিয়ার যে ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে। আমার দুটো প্রশ্ন একই সাথে, যে ইসরায়েলি পণ্য বর্জন করলে সেটার প্রভাব ইসরায়েলের উপর পড়বে কিনা আসলে, আর কোনটা ইসরায়েলি পণ্য এটা নিয়েও আসলে অনেক আছে ধোঁয়াশা। আর ইসরায়েলের সাথে বাংলাদেশের নানা ধরনের সম্পর্কের কথা আমরা শুনি, যে ইসরায়েলের কাছ থেকে আমরা গোয়েন্দা যন্ত্রপাতি নিয়েছি। আজকের প্রতিবাদেও অনেকে এটা বলেছেন যে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে। আপনার কি মনে হয় যে এগুলো কি রিভিউ করা উচিত? দুটো বিষয়ই আমি একটু জানতে চাই। একটা প্যাগাসাস বলে একটা সফটওয়্যার আমরা কিনেছিলাম, সেটা ইসরায়েলের সাথে সম্পর্ক, কূটনৈতিক পর্যায়ের সম্পর্ক ছিল কিনা নাকি ওয়ান টাইম ডিল ছিল সেটা আমরা জানি না। তো কাজেই এটা পণ্য সামগ্রী হিসেবে দেখা যেতে পারে, বা ইসরায়েলি প্রোডাক্ট হয়ে থাকলে সেটা যদি বয়কট করার প্রয়োজন পড়ে সেটা হতে পারে।
কারণ বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো ফর্মাল রিলেশনশিপ কিন্তু নাই। সেটা আমরা মনে রাখতে হবে। আর আমি যেটা মনে করি যে ধরেন আমরা তো দেশ, তো আমরা একটা রাষ্ট্র, আমার সুরক্ষা, আমার স্বার্থ, এটাও কিন্তু মনে রাখতে হবে। এবং আমি শক্তিশালী থাকলে আমি প্যালেস্টাইন ইস্যুটাকে বা তাদের সাথে আমি শক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবো, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে আমি আবারও বলছি, ভুল বার্তা যেন না যায়, কারণ আমরাও কিন্তু একটা খুব সংবেদনশীল জায়গায় এখন আছি। যেমনটা বলছিলেন আপনি, ইনভেস্টমেন্ট সামিট তো বিনিয়োগ আসবে, কিন্তু আমার যে ব্যবসা বাণিজ্য আছে এই মুহূর্তে সেটাই তো হুমকির মুখে পড়ছে এখন। সেটা রক্ষা করার জন্য তো আমরা এখন সক্রিয় হয়েছি কাজে, এবং সেখানে যতটা সম্ভব ইতিবাচক বার্তা আমি দিতে পারি যাতে করে আমার অবস্থানটাকে আমি ধরে রাখতে পারি বা সামনে নিয়ে যেতে পারি, সে ব্যাপারে কিন্তু মনে রাখতে হবে। তো কাজে যারাই করছেন নিশ্চয়ই তারা সচেতন মানুষগুলো আমি ধরে নিচ্ছি। কাজে এই সচেতন মানুষরা আর এই আমাদের স্বার্থটার দিকেও দেখবেন, সাথে সাথে প্যালেস্টাইনের স্বার্থটাকে আমরা রক্ষা করতে সাথে আছি। এই দুটো জিনিসকে সমন্বয়ভাবে এগিয়ে নিয়ে আপনি যেতে হবে। বারবারই বলছেন যে একটা বৈশ্বিক ঝাঁকুনির মধ্যে আমরা আছি, এবং সেটা নিশ্চয়ই যে আমেরিকার শুল্ক নীতি সেটার কথাই মিন করতে চেয়েছেন হুমায়ুন কবির। সেইটা নিয়ে একটু আমরা আলোচনা করতে চাই যে সেই বিষয়েও আজকে সরকার আনুষ্ঠানিকভাবে একটা চিঠি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, যে 3 মাসের জন্য এই শুল্ক নীতিটা বন্ধ রাখা হোক। এটাকে আপনি কিভাবে দেখছেন? শুধু আমেরিকা নয়, ওয়ার্ল্ড ওয়াইড এটার বিরুদ্ধেও প্রতিবাদ হচ্ছে। আমেরিকাতে সেই প্রতিবাদটা হ্যান্ডস অফ নামে আসলে চলছে। আমরা সেদিকেই যাব আলোচনায়, কিন্তু আপনার কাছে জানতে চাই যে এই চিঠিটা কোনো কার্যকারিতা কি মনে হয় যে আসলে হতে পারে? এটার সাথে লেটেস্ট একটা ঘটনা বলে দিই আপনাকে, যে ট্রাম্প তার নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন যে আসলে যারা এটার প্রতিবাদ জানিয়েছেন কিংবা যারা এটা পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন তাদের সাথে তিনি আলোচনায় বসতে রাজি। দেখুন, উনি যে আপনি যেটা বললেন যে উনি বলেছেন আলোচনায় বসতে রাজি, কিন্তু আবার আমি স্টেটমেন্টস ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকদের পক্ষ থেকে দেখে শুনেছি, নিজেই শুনেছি যে 50টার মতো দেশ ফোন করছে এবং দে আর বার্নিং দেয়ার ফোন লাইনস, ওয়ায়ার্স, এগুলোও বলেছে। সো আমি তাদেরই মিডিয়াতে এই খবরগুলোও দেখেছি। কিন্তু ট্রাম্প, আপনার প্রশ্নটা ছিল যে কি চিঠিটা দিয়ে চিঠি দিয়েছেন, এটা আসলে কার্যকারিতা কি হতে পারে আপনার কি মনে হয়? দেখুন দুটোরই সম্ভাবনা আছে। এখন ট্রাম্প যে ধরনের মানুষ, মানে যে ধরনের উনি পলিসিসগুলো নিচ্ছেন এবং অস্থির, মানে আমেরিকার নিজেই তো একটা ঝাঁকুনির মধ্যে পড়ে যাচ্ছে। যেরকম ধরেন জেপি মর্গানের সিইও, তারপরে টেসলা, মানে এলন মাস্ক, সবাই তো থতমত খেয়ে যাচ্ছে। মানে সবাই তো আজকে তো আমেরিকান স্টক মার্কেটেই তো একদম ধস নেমেছে। সো এরকম একটা পরিস্থিতিতে কিন্তু একটা দেশে, মানে যখন এরকম একটা মানে হঠাৎ করে ঝাঁকুনি আসলো, আমাদেরকে তো রিয়্যাক্ট করতে হবে না একটা। সেইখান থেকে, সেই জায়গাটার থেকে, সেই অবস্থান থেকে বাংলাদেশ এই চিঠিটা পাঠিয়েছে। এখন আমরা হাত পা গুটিয়ে তো আমরা বসে থাকতে পারবো না, এবং আমরা সময় চেয়েছি। সো লেট আস সি। ওখানেও তো দেখেন, এবং ওখানে যারা আমাদের এগুলোকে ইম্পোজ করতো তাদেরও তো একটা স্বার্থ আছে না, তাদেরও তো এক ধরনের ইনভেস্টমেন্ট এখানে আছে, ওদেরও তো আছে, এবং তারাও তো তাদের বাজার হারাবে। সো ওই জায়গাগুলোকে, এবং আমেরিকায় তো ইনফ্লেশনগুলো বেড়ে যাবে, মানুষের চাহিদাগুলো কমে আসবে, এরকম একটা পরিস্থিতি। এবং আবার তারা বলছে যে শর্ট পেইনস ফর লং গেইনস, এরকম কথাগুলোও আমরা শুনতে পাচ্ছি। সো এই শর্ট পেইনস আর লং গেইনস সাধারণ মানুষ নেবে কি নেবে না, এবং সেটাও একটা দেখার ব্যাপার আছে। কারণ আমেরিকান, মানে ডোনাল্ড ট্রাম্প যে এবার ক্ষমতায় এসেছে, সেটা কিন্তু এই তারা সে মিডল ক্লাসকেই বা লোয়ার মিডল ক্লাসে তাদের যে অর্থনৈতিক অবস্থা পড়ে আসছিল, ইনফ্লেশন, এইগুলোকে অ্যাড্রেস করার বা মেক আমেরিকা গ্রেট এগেইন, এগুলো নিয়ে সে এসেছে। এখন যদি এই শর্ট পেইনটা কতটুকু, পুরো পৃথিবীতেই কিন্তু আমরা দেখছি যে ইউরোপ সব জায়গা থেকেই তার কাছে বার্তা গেছে, লিডার্সরা যাচ্ছে তার সাথে কথা বলতে চাচ্ছে। এবং যদি সেটা না হয় তাহলে কিন্তু তারা আবার বলছে তারা পাল্টা
রিটালিয়েট করবে কিংবা তারা আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের জোট মানে আছে না যে ঠিক আছে দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ ফান্ডামেন্টালি, আমরা আমাদের মতো করে নিজেদের গ্রুপ করে আমাদের মধ্যে করব জিনিসগুলো, তখন তো আমেরিকাই আইসোলেটেড হয়ে যাবে। মানে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি তাতে অর্থনৈতিক মানে- সূত্রগুলো আসলে কার্যকর কিনা আমার এটাও যথেষ্ট প্রশ্ন লাগে। মানে একটা জি। ফ্রি মার্কেট লিবারাল অর্ডার যেটার উপরে ধরেন বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা ভিত্তিতে ব্যবসা বাণিজ্য করতো, টোটালি তো সব কিছু বাইপাস করে উনি করছেন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকেই তো এই নেগোসিয়েশনসটা ওপেন করা দরকার যে জি। কেন মানে আমি একটু অবাক হচ্ছি যে ওখান থেকে কেন এটা ওপেন হচ্ছে না জিনিসটা। সো ওই জায়গাগুলোতে আমি বলছি দ্যাট আমরা আমাদের যেটা করার সেটা আমরা করেছি, লেট আস সি হয়তো আমরা সামনে আরো গিয়ার আপ মানে করব সেটার আমাদের ডিপ্লোম্যাসি। প্রতিফলনটা আসলে নানাভাবে দেখতে পাবো। আমি একটু হুমায়ুন কবির কাছে জানতে চাই যে আসলে আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের এরকম নীতি আসলে এটা পুরো বিশ্বকে আমার মনে হয় যে অবাক করেছে কিংবা চমকে দিয়েছে, তারা যেভাবে যে দ্রুততার সাথে এই সিদ্ধান্তগুলো কার্যকর করেছেন এক সকালবেলা উঠে। আমি বলছি যে সেটা আসলে কি এটা খুবই শর্ট টার্মের জন্য আপনার মনে হয় যে ভয় দেখানোর জন্য পুরো বিশ্বকে, নাকি এটা থাকবেই আপনার মনে হয়? এটা লং টার্ম তাদের প্ল্যান। যারা একটু খোঁজ খবর রাখে তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়েছে। দৃষ্টান্ত হিসেবে বলে ভারত কিন্তু আমাদের চাইতে বা অন্যান্য অনেক দেশের চাইতে বেশি প্রস্তুত ছিল। তার কারণ হলো প্রেসিডেন্ট ট্রাম্প বা গত প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগেই হেরিটেজ ফাউন্ডেশন কিন্তু একটা প্রজেক্ট 2025 বলে একটা ডকুমেন্ট তারা তৈরি করেছিল এবং সেখানে কিন্তু এইরকম সব আউটল্যান্ডিশ আইডিয়াগুলোকে ওখানে ঢুকিয়েছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু নির্বাচনের সময়ও বলছেন, গতবারও তিনি কিন্তু এটা বলেছিলেন। জি। তো কাজেই এবার একটা বড় ধরনের উদ্যোগ আসবে এটা বোঝা যাচ্ছিল। এখন উদ্যোগটা কি চেহারার হবে সেটা বোঝা যাচ্ছিল না। তো কাজেই এখন আমরা তো ধরেন আমাদের ধারণা ছিল আমরা এমনিতেই কিন্তু জাস্ট আমাদের সকলের বুঝবার জন্য আমরা 15.5% ডিউটি কিন্তু দিয়েই দিয়ে যাচ্ছি। রেডিমেড গার্মেন্টস আমেরিকাতে বিক্রি করি। কাজে আমরা কিন্তু ডিউটি ফ্রি যাই না, জি। 15.5% ডিউটি দিই। কাজে আমাদের একটা ধারণা হয়তো ছিল যে আমরা তো ট্রাম্প বলছিলেন 10% হারে সবার জন্য ডিউটি দেবেন, তাহলে তো আমরা তো উপরেই আছি, হয়তো আমাদের আর হবে না, আমরা এতে পড়বো না। কিন্তু উনি ক্যালকুলেশনটা ডিফারেন্টলি করেছেন। তিনি ট্রেড গ্যাপ কত হয়, এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপটা ধরে ওটা মাঝামাঝি ধরে তিনি হিসাব করেছেন। তো কাজে সেই হিসাবে আমরাও 37% পড়ে গেছি, মানে কোয়াইট হাই। তো কাজে এটা আমাদের জন্য চিন্তার কারণ তো বটেই। এবং আমার রিডিং হচ্ছে যে হি ওয়ান্টস টু রিস্ট্রাকচার দ্য আমেরিকান ইকোনমি। অর্থাৎ ধরেন গত 40 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ম্যানুফ্যাকচারিং সেক্টর হ্যাজ মাইগ্রেটেড টু মেক্সিকো, টু চায়না and other countries. উনি তার ফিলসফিটা হচ্ছে আমেরিকাকে রিইন্ডাস্ট্রিয়ালাইজ করবেন, উনি ম্যানুফ্যাকচারিং সেক্টরকে ফেরত আনতে চান। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত পশ্চিমা দেশগুলোতে ম্যানুফ্যাকচারিং সেক্টরের কন্ট্রিবিউশন টু জিডিপি ইজ ডিক্লাইনিং। তো কাজে এটার মানে পুনরুজ্জীবনের কোনো সম্ভাবনা নাই, কারণ এই ডিক্লাইনটা করে এই জায়গাটা যোগ হয়েছে গিয়ে সার্ভিস সেক্টরের সাথে। সো এবং এখন ম্যানুফ্যাকচারিং সেক্টরের লোকেরা যা আয় করে সার্ভিস সেক্টরের লোকেরা তাতে অনেক গুণ বেশি আয় করে। কাজে মোর অ্যাট্রাকটিভ জব হচ্ছে এখন সার্ভিস সেক্টর, নট দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো সেই জন্য ইকোনমিস্টরাই বলছেন, মার্কিন ইকোনমিস্টরা বলছেন যে উনি যে ম্যানুফ্যাকচারিং ইউনিটসগুলো ফেরত আনতে চান ওটা আমেরিকাতে আসলেও টু বি ভেরি এক্সপেন্সিভ টু প্রডিউস, নাম্বার ওয়ান। ওনাদেরকে ইম্পোর্ট করতে হবে, এই জিনিসগুলো নাইও সেটাই থাকবে। তো, কাজে এটা এক্সপেন্সিভ হবে। মানুষ একটা আইফোন কিনতে গেলে আগে $100 কিনতো, এখন এটা $300 কিনতে হবে তাকে। তার অর্থ দাঁড়ালো কি যে এটা কম্পিটিটিভ হবে না। এটা হলো একটা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি ম্যানুফ্যাকচারিং আনতে গেলে তো ওল্ড ম্যানুফ্যাকচারিং আসবে না এখন। এখন কিন্তু টেকনোলজি ওরিয়েন্টেশনের কারণে নিউ ম্যানুফ্যাকচারিং, মোর এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং। তো যেই ম্যান পাওয়ার দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা উনি যেই ম্যান পাওয়ারকে কাজে লাগিয়ে এই রিইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে চাচ্ছেন সেই ম্যান পাওয়ার কি আমেরিকার আছে এখন? দ্যাটস দ্য পয়েন্ট। এটা আমেরিকান ইকোনমিস্টে বলছে। কাজেই উনি আমার ধারণা ট্রাম্প সাহেব এটা চালু রাখবেন, এটা আমার ধারণা। সেটা এই ফর্মেই থাকবেন আর অ্যামেন্ডেড ফর্মে, রিফাইন ফর্মে আসবে সেটা বলা যাবে না, কিন্তু এটাকে তিনি একটা টুল হিসেবে ব্যবহার করতে চান, অ্যাগ্রেসিভলি এটা থাকবে। এখন আমাদের মতো দেশ যারা আছে, ধরেন আমরা 37% দেখানো হলো, আমাদের
মানে কোয়ান্টিটি তো খুবই দুর্বল। 8.4 বিলিয়ন ডলার আমরা গতবার রপ্তানি করেছি 24 সালে, আর এরা রপ্তানি করেছে 2 পয়েন্ট সামথিং। তো কাজে এখানে আমাদের টোটাল গিয়ে 11 বিলিয়ন ডলারের মতো টোটাল হয় আমাদের। কাজে ইটস নট এ ভেরি বিগ অ্যামাউন্ট। এখন ইন্ডিয়ার সাথে শুধু ডেফিসিটই আছে আপনার প্রায় 43 to 44 বিলিয়ন। তো কাজে আমরা সেই তুলনায় আমার ধারণা হয়তো আমরা আমাদের মতো স্মল ট্রেডার্স যারা আছি তাদের হয়তো বিবেচনা করতে পারেন। আজকে দেখে আসলাম একটা খবর, আমি সত্য মিথ্যা জানি না, যে ভিয়েতনাম 3 মাসের জন্য এরকম সাসপেনশনের জন্য রিকোয়েস্ট করেছিল, তা উনি বোধহয় রাজি হয়েছে। এটা এরকম একটা খবর দেখলাম, সত্য মিথ্যা জানি না। আমরাও হয়তো সেই তুলনায় ভিয়েতনামের চাইতে তো আমার ট্রেড কম, সেই তুলনায় হয়তো বা আমরা আমাদের দিকে হয়তো একটা সুদৃষ্টি আসলে আমরা আপাতত খানিকটা স্বস্তি পাবো। কিন্তু লং টার্ম গোলটা আমাদের কি হওয়া উচিত? লং টার্ম খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। লং টার্ম গোল হচ্ছে আমার কাছে, এটা আমি আই এম নট এন ইকোনমিস্ট, কমন সেন্স এবং যেটুকু অবজার্ভ করে বুঝি, গ্লোবাল ট্রেড প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে পার্মানেন্টলি, আপনি ধরে নিতে পারেন। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মুক্ত বাজার, গ্লোবালাইজেশন অর ইন্টারডিপেন্ডেন্স অ্যান্ড ইন্টিগ্রেশন, এই জিনিস চলে যাচ্ছে। এখন কিন্তু ইকোনমিক ন্যাশনালিজম গ্রো করছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেমন বলছে আমেরিকা ফার্স্ট, আমাদের লক্ষ্য করলে দেখা যাবে এখন থেকে অনেক বছর আগে ধরে চায়না কিন্তু বলছে টুইন সার্কুলেশন, এটা তার ডোমেস্টিক ফোকাস। ইন্ডিয়া বলছে আত্মনির্ভরশীল ইন্ডিয়া, এটা কিন্তু ইন্ডিয়া ফোকাস। তার অর্থ হচ্ছে সারা বিশ্বের বড় বড় শক্তিগুলি আস্তে আস্তে অন্তর্মুখী হচ্ছে। তার অর্থ কী দাঁড়ালো? আমরা গত 40 বছরে যে অর্থনৈতিক অগ্রগতির অর্জন করেছি তার ওয়ান অফ দ্য মেজর ড্রাইভার ছিল কিন্তু ট্রেড, এবং সেটা ছিল মুক্ত বাজারের ট্রেড। সারা পৃথিবীতে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পেয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউটি দিলেও আমার ট্রেড গ্রো করেছে। এখন যদি এই ব্যারিয়ার তৈরি হয়ে যায়, আমার জন্য কিন্তু রিস্ক তৈরি হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই ট্রেডগুলো হতো WTO MFN, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাসের ভিত্তিতে। ট্রাম্প সাহেব এগুলি ছিঁড়ে ফেলে দিয়েছেন, এই ফর্মুলা বাদ দিয়ে দিয়েছেন। এখন কথা হলো যে আগামীতে কিসের ভিত্তিতে হবে? আজকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ডিউটি ফেস করছি, কালকে আরেকটা স্টেট যে আমাকে এই ডিউটি দেবে না, হাউ ডু আই নো ইট? তো তার অর্থ হচ্ছে যে বাইরের পরিস্থিতিটা খানিকটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এটা হলো আবার দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে আমার সক্ষমতা কতটা আছে। আজকেই পত্রিকার খবর দেখলাম যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা আর একটু কমেছে নাকি বলে এই বছর। তো এখন আমাকে তো এই প্রতিযোগিতা এবং উৎপাদনশীলতায় সক্ষমতা অনেক গুণে বাড়াতে হবে। জি, আমাকে বাড়াতে হবে, কারণ আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকতে হলে এছাড়া কোনো রাস্তা নাই। সেখানে আপনার শিক্ষা কাঠামো পরিবর্তন, দক্ষতা কাঠামো পরিবর্তন, আপনার নিয়ম কানুন, আমলাতান্ত্রিকতা, পরিকাঠামো সব আপনাকে রিফর্ম করতে হবে। তো কাজেই ট্রাম্পের এই ধাক্কাটা আমাদের জন্য একটা, আমি বলবো যে একটা সুযোগও তৈরি করেছে, যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, একটা অপরচুনিটি তৈরি করেছে। আজকে বাংলাদেশে সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয়, আমার ধারণা যে স্টেক হোল্ডাররা একদিন ধরে রিজিড ছিলেন, এটাতে যেতে চাচ্ছিলেন না, তারাও হয়তো সহযোগী হবে, এটি আশা করি। সেই ক্ষেত্রে কি মানে আপনি যেটা মানে বলতে চাচ্ছেন, যেটা হুমায়ুন কবির বলতে চাচ্ছেন, আমি জানতে চাই যে তার মানে কি আমাদের দেশে আসলে আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা, কিংবা নিজেদের ইনভেস্টমেন্টের বাইরের ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসা, যে কাজটা সরকার এখন করতে চাচ্ছে ইনভেস্টমেন্ট সামিটের মাধ্যমে, সেই জায়গাটাতে কি আসলে যাওয়ার কথা বলছেন? মানে আপনিও কি দেখুন, আমাদের তো এমনিও মানে এই কথাটা তো অনেক দিন ধরে আমরা বলছিলাম যে ধরেন যখন সব কিছু 4th ইন্ডাস্ট্রিয়াল 4IR এর কথা আমরা বলছি, তখনও কিন্তু আমরা বলছিলাম, এবং আমরা যখন গ্র্যাজুয়েট করব মিডল ইনকাম কান্ট্রিতে, তখন তো এই MFN গুলো আমাদের থাকবে না, তো সেইগুলো থাকবে না। তো আমরা বারবারই বলছিলাম যে আমাদের কম্পিটিটিভ এজগুলো বাড়াতে হবে, আমাদের নিজেদেরকে ডাইভার্সিফাই করতে হবে, মানে আছে না যে সেই, এবং সেক্টরগুলোকে কিন্তু মানে যেটা বলে বিউরোক্রেসি, সেই বিউরোক্রেসির রেড টেপিজম, সেগুলোকে কমিয়ে আনতে হবে। এগুলো নিয়ে তো আমরা বলছিলাম অনেক দিন ধরে। কিন্তু আমার মনে হয় যে এটা একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে ফর দ্য সাদার্ন ব্লকস অলসো, যে দেশগুলোকে আমরা সাউথ বলি না, গ্লোবাল সাউথ, সেখানের সাথে কিছুটা হয়তো ইউরোপ খানিকটা আসতে পারে সেরকম। আবার যখন আমি সাউথ বলছি তখন কিন্তু আমি একটা হোমোজেনাস এন্টাইটি হিসাবে বলছি না,
আমি প্রত্যেকটাকে কিন্তু আপনাকে ভেঙে বিশ্লেষণ করার চেষ্টা করছি, যেখানেও কিন্তু ডিফারেন্সিয়েটেড ভাবে দেখতে হবে রাষ্ট্রগুলোকে। সো আমার মনে হয় যে আমাদের নতুন নতুন যেটা হয় না, মাল্টিপ্লেয়ার, মাল্টিলেটারালিজম, সেই যে মাল্টি এঙ্গেজমেন্ট, সেইগুলোর দিকে যেতে হবে। মানে ওই আমেরিকা কেন্দ্রিক একটা বিশ্ব, আমেরিকা মানে এটার মধ্যে দিয়ে কিন্তু একটা আমেরিকান ডিক্লাইন, এটা আমি জানি না ট্রাম্প বুঝতে পারছে কিনা। মানে মানে তার যে আধিপত্য ছিল, সে বারবার বলছে মেক আমেরিকা গ্রেট এগেন, বাট ইট ইজ নট মেকিং। কারণ তারা যে মানে আমেরিকা ইজ প্রুভিং ইটসেলফ টু বি আ ভেরি আনরিলায়েবল পাওয়ার। মানে এর ধরেন নেটোর মতো একটা মানে অ্যালায়েন্স, যেটাকে তারা অ্যামব্রেলা দিয়ে রেখেছিল মানে ওই রাষ্ট্রগুলোকে, সেখানে সে ধাক্কা দিয়েছে। তার মানে সে তো বন্ধুহীন হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করেন সেটা যেমন বাইরে, ঠিক তেমনি ভেতরেও কিন্তু আমরা দেশের মানুষের যে প্রতিবাদ আমরা গত কয়েকদিন ধরে দেখছি, সেটাও কিন্তু আমি অবিশ্বাস্য। এখানে দেখেন একটা কথা বলছি, এই যে স্যাংশন দিল, মানে যে হুমায়ুন ভাই যেটা বলছিলেন যে ক্যালকুলেশনে ভুল আছে, লেসোথোর মতো একটা দেশ না, ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, তার বোধহয় 2% না কত সে ইয়ে করে আমেরিকার সাথে তার ট্রেড, তাকেও এরকম ধরনের একটা ইয়ে দিয়েছে, 48% দিয়েছে। সে তো এতই গরিব যে সে তার সাথে কি কি দিবে। তারপরে একটা জায়গা আর্কটিকের পাশে, সেখানে কোনো মানুষই নেই, ওখানে পেঙ্গুইন শুধু বাস করে। হ্যাঁ, না পেঙ্গুইন সেখানেও দিয়েছে। সো অনেকে বলছে এটা চ্যাট জিপিটি করেছে। না, আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলা হচ্ছে যে মানে আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন বলে ডেফিসিটের কথা, এবং সে যখন বলে যে সে ভিকটিম, হ্যাঁ, তো এটা বাংলাদেশের অর্থনীতির সাথে কি তাদের অর্থনীতির কোনো তুলনা হয়? আমরা একদমই শেষের দিকে একটু জানতে চাই যে আমরা বলছিলাম যে হ্যান্ডস অফ যে প্রতিবাদ, এবং যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন আসার পরে তো শুধু এরকম ঘটনা, নানা ধরনের ঘটনা ঘটেছে। ইউএসএইডির মতো প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, অনেক লোক সরকারি চাকরি হারিয়েছে, যে কারণে তারা আসলে তাদের দেশে আসলে প্রতিবাদ করছে। আমি বলছি যে সেই প্রতিবাদগুলো কিংবা সেগুলোকে আসলে আমলে নেন ট্রাম্প, যেমন আসলে প্রথাগত পথে হাঁটেন না, কোনো অর্থনীতির সূত্র মানেন না, ঠিক তেমনি এই জিনিসগুলো তার দেশে 50টা স্টেটে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন, নানা ধরনের প্রতিবাদ করছেন। সেটা কি আসলে তাকে আসলে ভাবাবে, কিংবা তার যারা আশেপাশের উপদেষ্টা আছে তাদেরকে ভাবাবে কিনা? তাদের এই রাস্তার মিছিল তাদেরকে খুব ভাবাবে না। তাদেরকে যেটা ভাবাবে সেটা হচ্ছে ওয়াল স্ট্রিটে কি হচ্ছে। কারণ ওয়াল স্ট্রিটে কিন্তু গত কয়েকদিনে প্রায় অলমোস্ট $6 ট্রিলিয়ন, মানে $6 ট্রিলিয়ন। এবং ইউরোপিয়ান মার্কেট, আজকে আমি আসবার আগে দেখে আসলাম, ইউরোপিয়ান মার্কেট সব ডাউন অ্যারাউন্ড 10%, এশিয়ান মার্কেট ডাউন অ্যারাউন্ড 10%। সো আপনি এগুলি 10% মানে কিন্তু খেয়াল রাখবেন, আপনি এই সবগুলোর সাথে কিন্তু ডলারের কানেক্টিভিটি আছে। তো কাজেই সারা পৃথিবীতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থাহীনতাটা তৈরি হয়েছে, যেটা প্রফেসর আমেনা হোসেন বললেন, এটার কিন্তু ক্যালকুলেশন মনিটাইজ আমরা করতে পারছি না। কিন্তু এটা একটা ভয়ঙ্কর, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে 1918 সাল থেকে যদি ধরেন আপনি, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ত্রাণকর্তা হিসেবে মোটামুটি আবির্ভূত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আসার ফলে যুদ্ধের গতি পরিবর্তন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে একই ঘটনা ঘটলো। তারপর থেকে আপনি এখনও 1 নম্বর মোড়ল যদি বলেন, মানে অ্যামাং আদার্স, কিন্তু 1 নম্বর শক্তি আছে এখনও। $30 ট্রিলিয়ন অর্থনীতি, $115 ট্রিলিয়ন অর্থনীতির $30 ট্রিলিয়ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। $800 বিলিয়ন ডিফেন্স বাজেট, যেটা এরপরে সবগুলো 40টা দেশকে আপনি একসাথে করলে অত পরিমাণ টাকা হয় না। তো কাজেই আমেরিকার ডিপ্লোম্যাটিক্যালি অলসো আপনি সফট পাওয়ার চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায় না এমন লোক পাবেন আপনি। তো কাজে দিজ আর অল পাওয়ার। এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই শক্তিটা এখন মানুষ মনে করছে, আর বিশ্বাস করতে পারছে না। এটা একটা সাংঘাতিক ভয়ঙ্কর ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। তবে এই যেটা আপনি বললেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো আসলে প্রক্রিয়াটা গণতান্ত্রিক। এই যে প্রটেস্টগুলো দেখছেন আপনি, এতে করে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার মতো জায়গায় যাবে না কখনোই। মানে এটা আমার ব্যক্তিগত ধারণা। এটার ফলাফল আপনি পাবেন গিয়ে 2 বছর পরে যে কংগ্রেশনাল ইলেকশন হবে, তখন আপনি ফলাফল আগামী বছরই না, নেক্সট ইয়ারে 24-এ তো হলো,
26 আগামী বছর 26 নভেম্বরে। কাজে তখন আপনি পাবেন। তখন যদি হয় তাহলে কংগ্রেস যদি চলে যায় ডেমোক্রেটদের হাতে, তখন উনি আর তখন ওরা নানান ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে ওকে আটকে দেবে। তো সেটাই আমাদের মানে অনেকে ভরসা করছে। আমরা একদমই শেষ প্রশ্ন আপনাদের দুজনের কাছে করতে চাই যে সামরিক যুদ্ধ গাজায় চলছে, অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সাথে চলছে, পুরো বিশ্ব আসলে অনিশ্চয়তার মধ্যে, এবং বাংলাদেশ সেই নিজেরাও অনিশ্চয়তার মধ্যে আছে। এইসব জিনিসকেও বাংলাদেশকে ফেস করতে হচ্ছে কিংবা কোনো না কোনোভাবে প্রভাব পড়ছে বাংলাদেশের উপর। বাংলাদেশের জন্য আসলে এখন সব মিলে সতর্ক অবস্থাটা আসলে কি নেওয়া উচিত কিংবা কি পথ বেছে নেওয়া উচিত বলে মনে হয়? একদমই সংক্ষেপে দুজনের কাছ থেকে জানতে চাই, একদমই। দেখুন, বাংলা মানে এখানে যে কোনো রাষ্ট্রেরই মানে দুটো জায়গাতে উই হ্যাভ টু টেক মাল্টি প্রং স্ট্র্যাটেজি, তাই না? আমার মনে হয় আমাদের এই মুহূর্তে একটা তো হলো যে কিভাবে আমাদের অর্থনীতিটাকে স্টেবল রাখা যায় এই ধাক্কাগুলোর মধ্যে দিয়ে। আরেকটা হলো যে পৃথিবীকে এই বার্তা দেওয়া যে কি না রাজনৈতিকভাবে ধরেন বা আমরা একটা মানে একটা স্টেবল অবস্থায় আছি। সেই জন্য আমি ওই জিনিসটা জোর দিয়ে বলছিলাম যে হ্যাঁ আমরা প্রতিবাদ করব, কারণ এটা আমাদের ডেমোক্রেটিক রাইটস। আবার দেখেন এখানে না মানে ডাবল এজেড সোর্ড কতগুলো আছে। যখন আপনি প্রোটেস্ট করেন, যদি এখানে যেরকম আজকে কিন্তু আমি দেখছিলাম যে একটা প্রায় বোধহয় কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মার্কিন দূতাবাসের দিকে যাচ্ছিল, পুলিশ আটকাচ্ছিল, তাই না? তো এই প্রোটেস্টগুলো যেন ভায়োলেন্ট না হয়ে যায় সেটার দিকে কিন্তু আমাদেরকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হবে। এবং আমার মনে হয় যে এটা যারা লিড করে মানে নোডাল পয়েন্টসগুলো, এদের সাথে একটা কমিউনিকেশন চ্যানেলটা ওপেন করা দরকার। একদমই শেষ কথায় হুমায়ুন কবির। বাইরে ঝড় উঠছে, নিজের ঘরটাকে সংহত করতে হবে এবং শান্তিপূর্ণভাবে অভ্যন্তরীণ সংহতি বাড়িয়ে জাতীয় ঐক্যটা ধরে রাখতে হবে। গত জুলাইতে অগাস্টে আমরা যে ঐক্যটা দেখিয়েছি সে জায়গায় আমরা মনে রেখে জাতীয়ভাবে এখন ঐক্যমতের মধ্যে আসতে হবে। কাজটা সহজ নয়, কিন্তু প্রয়োজনীয় মনে করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও আসলে অনেক বিষয় জানতে পারলাম কিংবা অনেকগুলো দরজা আমাদের সামনে খুলে গেল এই আলোচনার। গাজায় গণহত্যা বন্ধ হোক, এটা আমরা চাই, হৃদয় দিয়ে চাই। সেটা মুসলমান বলে মুসলিম বলে নয়, একটা মানবতার দাবি থেকে আমরা বলতে পারি যে একটা মানুষের উপর একটা মানুষের হামলা হতে পারে না। ঠিক একইভাবে অর্থনৈতিকভাবে যে আমেরিকার সাথে আমাদের যে শুল্ক নীতির নতুন যে বার্তা দেখলাম আমরা, সেটাও আমরা চাই যে প্রতিযোগিতামূলকভাবে বাংলাদেশ মোকাবেলা করুক এবং বাংলাদেশ স্থিতিশীলতার চূড়ান্ত রূপ দেখাক, মানবিকভাবে, অর্থনৈতিকভাবে, অন্য সব দিক দিয়ে। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানী, মির্জাপুর, মুক্তবাগ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।